আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি আয়েশা আক্তার, লেকচারার, স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আজকে আমার যে সাবজেক্টের উপর ক্লাস সেটা হচ্ছে অপারেশনাল রিসার্চ এন্ড রিসার্চ মেথোডোলজি, কোর্স কোড 243613। এই সাবজেক্টের আলোচনার ধারাবাহিকতায় এটা হচ্ছে আমার লেকচার 2। প্রথম ক্লাসে আমি অপারেশনাল রিসার্চ কি, এটার হিস্ট্রি, ইন্ট্রোডাকশন, কিছু প্রাথমিক আলোচনা এবং এলপিপি নিয়ে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস নিয়ে আমি প্রাথমিক আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস এর কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেট করতে হয় এটা আমরা শিখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তবুও আজকে আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখব, হ্যাঁ, এবং এটা কিভাবে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান করতে পারি সেটা দেখব। আচ্ছা, তারও আগে বলে নিচ্ছি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, হ্যাঁ। তো এলপিপি ফর্মুলেট করার পরে এটার সলিউশন আমরা দুই ভাবে করতে পারি, গ্রাফিক্যাল মেথড, সিমপ্লেক্স মেথডের মাধ্যমে। তো গ্রাফিক্যাল মেথডটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেটা আমি আলোচনায় নিয়ে আসব। তো আজকে আমি প্রথমে তোমাদের সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এটা কিভাবে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে আমি সমাধান করব। আচ্ছা, দেখো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি। two products name ধরো E and F are processed through three machines P, Q and R। অর্থাৎ কি, দুইটা প্রোডাক্ট E আর F, তিনটা মেশিন যথাক্রমে P, Q, R এর মাধ্যমে উৎপাদিত হয়। দেয়ার প্রসেসিং টাইম পার ইউনিট, হ্যাঁ, প্রসেসিং টাইম পার ইউনিট E, F, প্রসেসিং টাইম কত পার ইউনিট সময়ে, মেশিনস আওয়ার অ্যাভেলেবল এবং প্রফিট পার ইউনিট আর গিভেন। তো তিনটা মেশিন প্রোডাক্ট উৎপাদন করে, প্রোডাক্ট ই এফ, তাদের হচ্ছে প্রসেসিং টাইম পার ইউনিট দেওয়া আছে এবং তাদের অ্যাভেলেবল মেশিনগুলোর অ্যাভেলেবল আওয়ার দেওয়া আছে, আর হচ্ছে প্রফিট পার ইউনিট আর গিভেন ভ্যালু। তো পার ইউনিট আমরা কত প্রফিট পাই সেটা দেওয়া আছে, হ্যাঁ, 10, 12। তো এখান থেকে আমার একটা এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেট করতে বলছে এবং সলভ ইট বাই সিমপ্লেক্স মেথড, এবং এটা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে এটা সমাধানের জন্য। also state the shadow price per hour for each of the machine P, Q and R। আর P, Q, R এর মাধ্যমে এটা শ্যাডো প্রাইসটাও বের করতে হবে। তো এটা কি, আমরা শ্যাডো প্রাইস কি সেটা হচ্ছে আমরা সমাধানের পর সেটা আমরা দেখব। আচ্ছা, তো এটা প্রথমত আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমসটা ফর্মুলেট করব, ঠিক আছে? তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেটে, আচ্ছা দেখো, প্রথমত আমি আবার উদাহরণটা যাচ্ছি। এই যে আমরা যখন এই প্রবলেমটা এসেছি, আমরা বলেছি কি আমাদের অবজেক্টিভ কি অপারেশন রিসার্চে, হ্যাঁ, অবজেক্টিভ কি এলপিপিতে আমাদের হচ্ছে অবজেক্টিভ কি এটা আগে বের করতে হবে। তাহলে এই যে এই প্রবলেমের ক্ষেত্রে অবজেক্টিভ আমাদের কি, এই যে মেশিন এর যে আওয়ার আছে, হ্যাঁ, এই আওয়ারটাকে কমিয়ে আনা, কস্ট কমিয়ে আনা, নাকি আমাদের প্রফিট যেটা আছে পার ইউনিট প্রফিট, হ্যাঁ, প্রফিট পার ইউনিটকে ম্যাক্সিমাইজ করা। এটাও হইতে পারে যে মেশিনের আওয়ার কমিয়ে কস্টকে মিনিমাইজ করার মাধ্যমে প্রফিট ম্যাক্সিমাইজ করা, কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কি, প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে? তো প্রফিট ম্যাক্সিমাইজ করা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তারপর কি, তাহলে আমরা যে প্রফিট ম্যাক্সিমাইজ করব, যে আমাদের এখন প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এফ, হ্যাঁ, তো আমরা
কত ইউনিট প্রোডাক্ট ই আছে, কত ইউনিট প্রোডাক্ট এফ আছে। হ্যাঁ, এটা আমরা জানি না, আমাদের ডিসিশন ভেরিয়েবল নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছে আমাদের কি এই যে এক্স ইউনিট অফ প্রোডাক্ট ই আছে এবং ওয়াই ইউনিট অফ প্রোডাক্ট এফ আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার suppose we produce x unit of product E and y unit of product F, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশন কি? অবজেক্টিভ ফাংশন বলেছি since profit per unit is given, আমাদের প্রফিটটা যেহেতু দেয়া আছে পার ইউনিট, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি হবে? অবশ্যই ম্যাক্সিমাইজ করা। আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে আমাদের ম্যাক্সিমাম জেড কি? 10x plus 12y, এই যে 10x কত ইউনিট অফ প্রোডাক্ট ই? x ইউনিট অফ প্রোডাক্ট ই, এবং 12 ইনটু কত ইউনিট অফ প্রোডাক্ট f? y ইউনিট, 10x প্লাস 12y, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন। হ্যাঁ, এখন আসো কনস্ট্যান্টস। কনস্ট্যান্ট আমাদের বের করতে হবে, আমরা বলেছিলাম এলপিপির স্টেপগুলোর মধ্যে। তাহলে ফর মেশিন পি এর জন্য কি? ফর মেশিন পি দেখো, ফর মেশিন পি আমাদের কনস্ট্যান্ট কি? 2x, হ্যাঁ, প্রোডাক্ট অফ কত? 2x প্লাস 3y, হ্যাঁ, y ইউনিট অফ প্রোডাক্ট f, x ইউনিট অফ প্রোডাক্ট e, 2x plus 3y less than or equal to 1500, হ্যাঁ, তো 2x plus 3y less than or equal to 1500। আবার ফর মেশিন কিউ এর জন্য কি হচ্ছে? 3x plus 2y less than or equal to 1500, 1500। ফর মেশিন আর x plus y less than or equal to 1000। অর্থাৎ মানেটা কি দেখো, লেস দেন অর ইকুয়াল টু 1500 কেন হবে? দেখো আমাদের অ্যাভেলেবল আওয়ার্স আছে কত? 1500। এখন আমরা যদি ম্যাক্সিমাম সময়টা যদি আমরা মেশিনটাকে ইউজ করি, তাহলে আমরা এট মোস্ট সর্বোচ্চ 1500 আওয়ার ইউজ করতে পারবো, অথবা এর কম, এট মোস্ট 1500 অর লেস দেন 1500। হ্যাঁ, সর্বোচ্চ 1500 অথবা এর কম, এজন্য হচ্ছে লেস দেন অর ইকুয়াল। সেম মেশিন কিউ এর জন্য হচ্ছে সর্বোচ্চ 1500 অথবা 1500 কম, এট মোস্ট অর লেস দেন 15। হ্যাঁ, তো ফর মেশিন আর এর জন্য হচ্ছে সমান। এটাই আমি লিখেছি ফর মেশিন পি আমার কনস্ট্যান্ট হবে 2x plus 3y less than or equal to 1500, ফর মেশিন কিউ 3x plus 2y less than or equal to 1500, ফর মেশিন আর x plus y less than or equal to 1000। আর আমার নন নেগেটিভিটি গুলো কি? x y greater than or equal 0 হবে, এটা অবশ্যই 0 হবে, কারণ আমাদের প্রোডাক্ট তো কখনোই নেগেটিভ হতে পারে না। না, উৎপাদন তো নেগেটিভ হবে না, যে পরিমাণ প্রোডাক্ট ই, হ্যাঁ, x ইউনিট অফ প্রোডাক্ট ই বা y ইউনিট অফ প্রোডাক্ট পি, এজন্য এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে এই ফর্মটা, হ্যাঁ, এটাকে কিন্তু ক্যানোনিক্যাল ফর্মও বলা হয়। এখন হচ্ছে আমাদের প্রথম কি বলেছিল আমাদের প্রশ্নে? ফর্মুলেট এলপিপি। তো আমাদের এলপিপি ফর্মুলেট হয়ে গেল। প্রথমত কি করতে হবে? অবজেক্টিভ ফাংশন বের করতে হবে, এর জন্য আমাদের ডিসিশন ভেরিয়েবল মেক করতে হবে, ডিসিশন ভেরিয়েবল এক্স ওয়াই। হ্যাঁ, অবজেক্টিভ ফাংশন কি? যেহেতু আমরা প্রফিট পার ইউনিট দেওয়া আছে, তাহলে অবজেক্টিভ ফাংশন হচ্ছে ম্যাক্সিমাইজেশন, সো এমএক্স জেড। তারপর হচ্ছে কনস্ট্যান্টস আমাদের বের করতে হবে। ফর মেশিন পি 2x plus 3y less than or equal to 1500, যেহেতু অ্যাভেলেবল আওয়ার আছে 1500, কাজে এটা সর্বোচ্চ 1500 করবে অথবা এর কম। ঠিক আছে, সর্বোচ্চ 1500 অথবা এর কম। ফর মেশিন আর সর্বোচ্চ 1500 অথবা এর কম, নন নেগেটিভিটি এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এলপিপির ফর্মুলেশন। তো এই যে এটা, হ্যাঁ, এই ফর্মটা, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। হ্যাঁ, কেন আমি লিখি নাই, তো তোমাদেরকে বলে দিচ্ছি ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে ক্যানোনিক্যাল ফর্ম কখন আমরা বুঝবো এটা ক্যানোনিক্যাল ফর্ম? অবশ্যই আমাদের অবজেক্টিভ ফাংশনটা যেটা আছে, এটা হতে হবে ম্যাক্সিমাইজেশন টাইপ।
অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন টাইপ, এবং কনস্ট্যান্টস গুলা যেগুলো আছে এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টাইপ হতে হবে। যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল টাইপ আছে, কাজে এটা হচ্ছে আমার একটা ক্যানোনিক্যাল ফর্মে আছে। এখন এটাকে আমাদের বলছে কি, এটা সলিউশন করো বাই সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডে সলিউশন করতে হবে। সিমপ্লেক্স মেথডে সলিউশন করতে গেলে এই যে আছে এটা একটা ক্যানোনিক্যাল ফর্মে, এটাকে অবশ্যই আমার একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে লেস দেন কনস্ট্যান্টস গুলো আছে, কনস্ট্যান্ট গুলোকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এই লেস দেন অর ইকুয়াল ফরমেশন কিউ এর জন্য লেস দেন অর ইকুয়াল এটাকে সমান চিহ্নে নিয়ে আসতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে এই ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়ালিটিতে পরিণত করতে হবে। হ্যাঁ, অর্থাৎ অসমতা গুলাকে সমতা বিধান করতে হবে। তো এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমার নতুন কিছু ভেরিয়েবল অ্যাড করতে হবে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য দেখো ফরমেশন পি, এটা যেহেতু এই অংশটা দেখো কি আছে, এটা হয় 1500 অথবা এর কম ইউজ 2x + 3y লেস দেন অর ইকুয়াল টু 1500, মানে এখানে কি একটু কম আছে। তো আমি যদি এখানে কিছু অ্যাড করি 2x + 3y, এখানে যদি আমি কিছু অ্যাড করি, ধরো এখানে কত কম আছে, এখানে 1500, তো এখানে আমি x আর y ধরো কথার কথা সমাধান করলে যত হয়, এখানে আমার 1500 হচ্ছে না, তাহলে এখানে আর কিছু যোগ করতে হবে। যোগ করলে এটা 1500 সমান হবে, কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, তো একটা নতুন একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, এটার একটা নির্দিষ্ট মান থাকবে, এটা আমার অ্যাড করতে হবে। তো নতুন যে এই ভেরিয়েবলটা অ্যাড হবে এটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখানে একটু লিখেছি যে আমরা কখন কোন ধরনের ভেরিয়েবল, অনেকগুলা ভেরিয়েবল আছে ইয়েতে, বিশেষ করে এলপিবি তে স্ল্যাক ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তো কখন কোন ধরনের ভেরিয়েবল আমরা ইউজ করব, দেখো যদি আমাদের ইনইকুয়ালিটি থাকে লেস দেন অর ইকুয়াল টাইপ, লেস দেন অর ইকুয়াল টাইপ যদি থাকে আমাদের কনস্ট্যান্ট গুলা লেস দেন অর ইকুয়াল টাইপ, তখন আমরা স্ল্যাক ভেরিয়েবল ইউজ করব প্লাস এস। হ্যাঁ, কিছু যোগ করে আমার লেফট হ্যান্ড সাইডের সাথে, যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড সমান করার জন্য লেফট হ্যান্ড সাইডের সাথে কিছু যোগ করব প্লাস এস। তাহলে কথার কথা ধরো আমার একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি 3x1 + 2x2 লেস দেন অর ইকুয়াল টু 10। তো আমি এটার সাথে একটা প্লাস এস যোগ করলে এটা এই আমার রাইট হ্যান্ড সাইডে সমান হবে। এই যে এসটাকে, এটাকে আমরা বলবো স্ল্যাক ভেরিয়েবল। হ্যাঁ, আরেকটা দেখো কখন আমরা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করব, সাবস্ট্রাক্ট করব। আর আমাদের প্রবলেমটা যদি থাকে গ্রেটার দেন অর ইকুয়াল টাইপ, এটা তো আছে লেস দেন। হ্যাঁ, তো এই জন্য আমি যোগ করব, যদি গ্রেটার দেন অর ইকুয়াল টাইপ থাকে তখন আমরা সাবস্ট্রাক্ট সারপ্লাস ভেরিয়েবল, একটা নতুন ভেরিয়েবল নিয়ে আসবো, সেটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। অর্থাৎ আমার এই যে গ্রেটার দেন অর ইকুয়াল এর লেফট হ্যান্ড সাইডে থাকবে কি, যেটা থাকবে এটা যেহেতু বড়, কাজে রাইট হ্যান্ড সাইডের সমান করতে হলে এটা থেকে কিছু আমার সারপ্লাস করতে হবে। তো এখানে আমি মাইনাস এস, হ্যাঁ, এটা হচ্ছে আমার সারপ্লাস ভেরিয়েবল। এবং আরেকটা যেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন, সাবস্ট্রাক্ট সারপ্লাস ভেরিয়েবল এড আর্টিফিশিয়াল ভেরিয়েবল এবং প্লাস এ। যেমন যদি এটা থাকে আমার এরকম 3x1 + 2x2 গ্রেটার দেন অর ইকুয়াল 10, যেহেতু এটা এই পাশেটা লেফট হ্যান্ড সাইড আমার কিছু বড় আছে, তাহলে আমি মাইনাস এস সারপ্লাস ভেরিয়েবল প্লাস এ একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমার যোগ করতে হবে। যোগ করে এটাকে আমার রাইট হ্যান্ড সাইডে সমান করতে হবে। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যদি আমার ইকুয়েশনটা থাকে স্ট্যান্ডার্ড টাইপের, অর্থাৎ ইকুয়াল টাইপ, হ্যাঁ, ইনইকুয়াল মানে কনস্ট্যান্ট যদি ইকুয়াল টাইপ থাকে, যে ফর ইকুয়াল, তাহলে আমি কি করব, তখন আমার একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল যোগ করতে হবে। আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে আমি ধরো এ দ্বারা ডিনোট করছি প্লাস এ। তো এখন আমি আমার প্রবলেমে চলে আসি, এটা হচ্ছে আমরা কখন কোনটা করব। যেহেতু আমার এটা হচ্ছে লেস দেন টাইপের প্রবলেম, তাহলে আমার একটা স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে।
তাহলে দেখো সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি 2x, এই যে আমি এলপিপি সিমপ্লেক্স মেথডে সমাধানে চলে আসলাম। তাহলে আমার প্রথম কি করতে হবে, ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়াল করতে হবে। এই যে 2xy + 3y, যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল টু, আমি নতুন একটা ভেরিয়েবল আনলাম, স্ল্যাক ভেরিয়েবল, এটাকে দিলাম s1 নাম। ফর মেশিন কিউর জন্য 3x + 2y প্লাস নতুন যে ভেরিয়েবলটা আনলাম ইকুয়াল করার জন্য, সেটা হচ্ছে s2, দ্বিতীয় স্ল্যাক ভেরিয়েবল। আর ফর মেশিন আর x + y + s3, অর্থাৎ নতুন মানে আমার এই যে রাইট হ্যান্ড সাইডে সমান করার জন্য নতুন যে স্ল্যাক ভেরিয়েবল সেটা হচ্ছে s3। হ্যাঁ, আর এই যে xy s1 s2 s3 এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার এই কি হবে, আমার অবজেক্টিভ ফাংশন কি হবে, অবজেক্টিভ ফাংশন যেটা হচ্ছে 10x + 12y প্লাস এই যে আমি যে নতুন আমার স্ল্যাক ভেরিয়েবল গুলা এনেছি এগুলা হচ্ছে আমার যোগ করে দিতে হবে। হ্যাঁ, +0 * s1 0 * s2 +0 * s3। আচ্ছা, এখন আসো এই s1 s2 s3 গুলা কি। s1 কি, দেখো আমরা যে আমাদের মেশিন পি এর জন্য আমি s1 দিয়েছি, মেশিন কিউর জন্য s2, মেশিন আর এর জন্য s3। তাহলে s1 টা হচ্ছে আমার হাউ মাচ টাইম আই এম নট ইউজিং, হ্যাঁ, বা নট কনজিউমিং মেশিন পি। অর্থাৎ আমার যে মেশিন পিটা আছে এটা আমি কত সময় আইডল বসায় রাখলাম, অলস বসায় রাখলাম। হ্যাঁ, এটার জন্য যে আমার যে ইয়াটা হচ্ছে, উৎপাদনটা যে কম হচ্ছে, মানে এটা হচ্ছে এখানে ডিনোট করে হাউ মাচ টাইম আই এম নট কনজিউমিং মেশিন পি। হ্যাঁ, তাহলে এসটি হচ্ছে হাউ মাচ টাইম আই এম নট কনজিউমিং মাই মেশিন কিউ, হাউ মাচ টাইম আই এম নট কনজিউমিং মাই মেশিন, হ্যাঁ, আর। তাহলে এটা তো বুঝলা। এখন আসো এই যে স্ল্যাক ভেরিয়েবল গুলাকে আমি বলেছি আমাদের অবজেক্টিভ ফাংশনে ইন্ট্রোডিউস করাতে হবে। তাহলে এই যে এখানে আমি s1 s2 s3 যোগ করছি, আমার তো অবজেক্টিভ ফাংশন তো ঠিক থাকতে হবে। তাহলে এই 0 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার আই এম নট আর্ন এনিথিং ফ্রম দিস মেশিন পি। এখানে আমি আসলে মানে এই স্ল্যাক ভেরিয়েবল দ্বারা আমি আসলে কিছু করতেছি না, এটা আমি বুঝাচ্ছি, বাট এই 0 দ্বারা বুঝাচ্ছি যে আই এম নট আর্ন এনিথিং ফ্রম দিস মেশিন। হ্যাঁ, আই এম নট আর্ন এনিথিং ফ্রম মেশিন পি, আই এম 0 এর জন্য s2 এর জন্য আই এম নট আর্ন এনিথিং ফ্রম মেশিন কিউ, ফ্রম মেশিন আর। হ্যাঁ, এইভাবে। তো এই হলো আমার সিমপ্লেক্স যে ক্যানোনিক্যাল ফর্মটা ছিল, অর্থাৎ এটা। হ্যাঁ, এই ক্যানোনিক্যাল ফর্মটাকে আমি কি বলেছি, আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়াল ফর্মে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার এই যে এটা হচ্ছে এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আশা করি বুঝতেছো ক্যানোনিক্যাল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে পার্থক্য। ক্যানোনিক্যাল ফর্ম থাকবে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন টাইপ, এবং ইনইকুয়ালিটি গুলো থাকবে কনস্ট্যান্টের ইনইকুয়ালিটি গুলো থাকবে লেস দেন অর ইকুয়াল। আর এটাকে আমরা যখন ইকুয়াল করে ফেলবো, হ্যাঁ, বাই ইউজিং স্ল্যাক ভেরিয়েবল, দেন এটাকে বলা হবে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এখন আমরা আমাদের সমাধানে চলে আসি। তাহলে প্রথম আমাদের একটা ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল। তো এখানে আমাদের কি করতে হবে, আমি আসলে ওই স্লাইডে লেখা খুব টাইম কনজিউমিং, মানে এজন্য আমি হচ্ছে খাতায় লিখি তোমাদের। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সবগুলা খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা একটু মনোযোগ সহকারে যখন লেকচারটা দেখবা তখন মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, দেখো প্রথমত কি করতে হবে। প্রথমত এই যে দেখো একটা ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল, এটাতে আমি কি এনেছি দেখো। ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলে এই যে সিজে এটা দ্বারা কি বোঝায়, অবজেক্টিভ ফাংশন, কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন, সিজে খেয়াল করো, কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন। আর এইখানে হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল,
তো কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন বেসিক ভেরিয়েবল। কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন কি আছে দেখো, কোএফিসিয়েন্ট গুলো অবজেক্টিভ ফাংশন 10, 12, x এর কোএফিসিয়েন্ট 10, y এর 12, 0, 0, 0। তাহলে অবজেক্টিভ কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন এখানে দিলাম। এখানে হচ্ছে বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবল এটা হচ্ছে এই যে শর্ট নোট গুলা, এগুলা হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে? বোঝানোর জন্য তোমরা যাতে প্রথম এটা ভালো করে বুঝো। এগুলা কিন্তু তোমাদের এরকম লিখতে হবে না, হ্যাঁ? তোমাদের কাছে বই আছে, তোমরা মিলিয়ে তো পড়বা অবশ্যই, বাট আমি এখানে বোঝানোর জন্য ডিটেলস লিখেছি আর কি। তাহলে বেসিক ভেরিয়েবল এক্স, ওয়াই, হ্যাঁ, এক্স এর কোএফিসিয়েন্ট 10, ওয়াই অবজেক্টিভ ফাংশন ওয়াই এর কোএফিসিয়েন্ট 12, s1 এর 0, s2 এর 0। এখন আসো বেসিক ভেরিয়েবল। আচ্ছা, বেসিক ভেরিয়েবলটা কি দেখো। আচ্ছা, বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবলটা হচ্ছে আমার এই যে বেসিক ভেরিয়েবল হচ্ছে যেটা হচ্ছে আমার এটা s1, s2, s3, ঠিক আছে? s1, s2, s3 হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল, s1, s2, s3। আর এই যে সিবিআই এটা হচ্ছে এটার ইয়েতে আমার অবজেক্টিভ ফাংশনে এই যে বেসিক ভেরিয়েবল গুলো আছে s1, s2, s3, এগুলার কন্ট্রিবিউশন টুকু কতটুকু। তাহলে s1 এর কত 0, s2 এর 0, s3 এর হচ্ছে 0। আর এই যে এখানের যে অংশ 2, 3, 1, 0, 0 এগুলা হচ্ছে এই যে দেখো ফরমেশন পি এর জন্য যে ইনইকুয়ালিটি গুলা, এটার কোএফিসিয়েন্ট। ফরমেশন পি এর আমার প্রথম যে ইয়াটা আছে ইকুয়েশন, হ্যাঁ, 1 নং ইকুয়েশন, এটা যদি হয় এটার কোএফিসিয়েন্ট কত 2, 3, 1, 2, 3, 1, আর যেহেতু s2, s3 নট নাই 0, 0। আর এটার সলিউশন কত আছে, সলিউশন ভ্যালুটা হচ্ছে 1500। আচ্ছা, তাহলে এই যে 1500, এটা হচ্ছে সলিউশন ভ্যালুটা হচ্ছে কি রেসপেক্টিভ ভ্যালু অফ বেসিক ভেরিয়েবল। তাহলে বেসিক ভেরিয়েবল হচ্ছে s1, s1 এর যে রেসপেক্টিভ ভ্যালুটা আছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার সলিউশন ভ্যালু, এটাকে বলা হয় সলিউশন ভ্যালু 2, 3, 1, 0, 0। এটা হচ্ছে আমার সলিউশন ভ্যালু। আচ্ছা, তাহলে s2 এর জন্য মেশিন কিউ এর জন্য কি 3, 2, s1 হচ্ছে আমার 0, এই যে 3, 2, 0, s1 নাই 0, s2 হচ্ছে কোএফিসিয়েন্ট 1, 0, আর সলিউশন ভ্যালুটা কত, এই যে 1500। তো মেশিন কিউ এর জন্য কত 1, 1, s2 এর জন্য s1 এর জন্য 0, s2 এর জন্য 0, আর s3 এর জন্য আছে 1, আর সলিউশন ভ্যালুটা হচ্ছে আমার 1000। তো এই যে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন, হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল হচ্ছে s1, s2, s3। আর এখানে হচ্ছে আমার যে ইনইকুয়ালিটি গুলো আছে এগুলার যে স্ট্যান্ডার্ড ফর্মে আনলাম, এগুলার কোএফিসিয়েন্ট গুলো লিখলাম, আর সলিউশন ভ্যালুটা হচ্ছে রেসপেক্টিভ ভ্যালু অফ বেসিক ভেরিয়েবল 1500। তো এই যে এই বেসিক ভেরিয়েবল রেসপেক্টিভ ভ্যালু গুলো আমরা কিভাবে বসাই, হ্যাঁ, এই যে সলিউশন, এটা হচ্ছে আমার এই যে ডিসিশন ভেরিয়েবল এক্স, ওয়াই, হ্যাঁ, এটাকে আমরা যদি 0 ধরি, x সমান সমান 0, y সমান সমান 0, তাহলে s1 হবে 1500, s2 সমান সমান 1500, s3 সমান সমান 1000। এই যে s1, s2, s3 সমান সমান 1500 বাই putting x equals 0, y equals 0, এই যে আমি পাইলাম s1 সমান সমান 1500, s2 সমান সমান 1500, s3 সমান সমান 1000, এটাকে বলা হয় IBFS, হ্যাঁ, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, IBFS, হ্যাঁ। তো এই যে এগুলা আমি লিখলাম। এখন আমার কি করতে হবে, আমার করতে হবে বের করতে হবে জেড জে। আচ্ছা, জেড জে বের করতে হবে। এই যে জেড জে, এটা তো এতটুকু তো বুঝছো, এতটুকু হচ্ছে এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু কিন্তু আমি সরাসরি এখান থেকে লিখেছি। এই যে অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট, এই যে আমার যে
ভেরিয়েবল গুলো আছে সেগুলো লিখলাম, বেসিক ভেরিয়েবল গুলো লিখলাম, এর প্রেক্ষিতে এগুলা কোএফিসিয়েন্ট গুলা লিখেছি। এখন আমার ক্যালকুলেশন আসবে জেড জে থেকে। জেডটা কি, জেডটা আমরা কিভাবে বের করব? দেখো এটার একটা ফর্মুলেশন, মানে একটা ফর্মুলা আছে, i = 1 to 2 cbi, হ্যাঁ, ইনটু aij। cbi এই যে এটা cbi সামেশন, মানে প্রোডাক্ট অফ cbi ইনটু aij যে সামেশন। তো cbi হচ্ছে এটা, আর aij হচ্ছে এইগুলা এইগুলা। তাহলে দেখো প্রথমটা আমার এই যে এই মানটা কত হবে, এই মানটা কিভাবে আসবে? 0 ইনটু 2, 0 ইনটু 2 যোগ 0 ইনটু 3 যোগ 0 ইনটু 1, এই হচ্ছে 0। 0 ইনটু 2 0 যোগ 0 ইনটু 3 0 যোগ 0 ইনটু 1 0। তাহলে তিনটা 0 একসাথে যোগ করলে কি হবে? মানটা হবে আমার 0। তো এই মানটা কিভাবে আসবে? সেম সিবিআই ইনটু এই যে এটা গুণ করব, এই সিবিআই এর সাথে এটা গুণ করে যে সামেশনটা হয় 0 ইনটু 3 যোগ 0 ইনটু 2 যোগ 0 ইনটু 1 সমান সমান 0। তো এইখানে কিভাবে আসবে? সেম 0 ইনটু 1 যোগ 0 ইনটু 0 যোগ 0 ইনটু 0 সমান সমান 0। তো সেম এই মানটা হচ্ছে এই যে সিবিআই ইনটু এই যে এই কলামের মানগুলা, করেসপন্ডিং মানগুলা গুণ করে যোগ করব 0। সিবিআই এর সাথে এই কলামের করেসপন্ডিং মানগুলা গুণ করে যোগ করব, হবে 0। এই হচ্ছে আমার জেড ফর্মুলা। কিভাবে পাইলাম? এখন আসো সিজে মাইনাস জেড। সিজে মাইনাস জেড কি? সিজে কি আছে? এই যে 10 12 0 0। তাহলে সিজে মাইনাস জেড করো। সিজে প্রথমটা 10 মাইনাস 0 10, 12 মাইনাস 0 12, 0 মাইনাস 0 0, 0 মাইনাস 0 0, 0 মাইনাস 0 এই যে 0। তাহলে আমি পেয়ে গেলাম সিজে মাইনাস জেড। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে? দেখো এখন আমার কি করতে হবে, আমার প্রফিট পটেনশিয়াল ফর রেসপেক্টিভ ভেরিয়েবল। এই যে এটা দ্বারা আমরা কি বুঝাই? প্রফিট পটেনশিয়াল ফর রেসপেক্টিভ ভেরিয়েবল। এই যে রেসপেক্টিভ ভেরিয়েবল গুলো আছে, এটা প্রফিট পটেনশিয়াল। অর্থাৎ দেখো এখানে কোন মানটা সর্বোচ্চ আছে? 10 12 0 0। এখান থেকে আমরা দেখব মোস্ট পজিটিভ মান কত আছে। মোস্ট পজিটিভ সর্বোচ্চ ধনাত্মক মানটা কত? সর্বোচ্চ ধনাত্মক মানটা যদি আমি এখানে বসে, আমরা আমাদের তো উদ্দেশ্য হচ্ছে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। তাহলে আমরা যেটা থেকে আমার রেসপেক্টিভ ভেরিয়েবলের যে মানটা হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ, যেটা সবচেয়ে বেশি সেটাই আমি নিব। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি, এখানে কত দেখো 10 12 0 0। তাহলে 12 হচ্ছে আমার মোস্ট পজিটিভ। কাজে 12 যদি হয় মোস্ট পজিটিভ, তাহলে এই যে এটার যে রোটা, হ্যাঁ 12 এর যে রো, এটা হচ্ছে আমার সরি 12, হ্যাঁ এটার যে কলাম সেটা হচ্ছে আমার কি কলাম। এই যে কলামটা এটা হচ্ছে আমার কি কলাম, মানে এই কলামটা আমার পরবর্তীতে আমাদের এই বেসিক ভেরিয়েবলে এন্টার করবে। অর্থাৎ আমার এটা হবে আমার ইনকামিং ভেরিয়েবল। হ্যাঁ, পরবর্তীতে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশনে এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল। অর্থাৎ সিজে মাইনাস জেড যেটা হচ্ছে মোস্ট পজিটিভ মানের যে কলাম, সেটা হয় কি কলাম। হ্যাঁ, প্রথমত আমাদের উদ্দেশ্য হবে সিজে মাইনাস জেড যেটা মোস্ট পজিটিভ হবে সেই কলামটাকে সিলেক্ট করা, সেটা হয় আমার কি কলাম। তারপর হচ্ছে আমি রেশিও বের করব, তারপর হচ্ছে আমি কি কলাম পরে কি রো বের করব। কি রো বের করার জন্য আমার রেশিও আগে বের করতে হবে। রেশিও কিভাবে বের করব? দেখো রেশিও বের করার ফর্মুলা হচ্ছে এই যে আমার যে সলিউশন গুলা আছে, সলিউশন গুলাকে তাদের রেসপেক্টিভ কি কলাম দ্বারা ভাগ করা। সলিউশন হচ্ছে এখানে 1500 কে আমি ভাগ করব 3 দ্বারা। 1500 ভাগ 3, 3 5 1500 500। 1500 ভাগ কি কলামের রেসপেক্টিভ ভ্যালু আছে 2, 1500 ভাগ 2 750। 1000 ভাগ 1 1000।
এই পেলাম আমার রেশিও। তাহলে রেশিও বের করার ফর্মুলা কি? সলিউশন ডিভাইডেড বাই কি কলাম, সলিউশন ডিভাইডেড বাই 1500 ডিভাইডেড বাই 3, 1500 ডিভাইডেড বাই 2, 1000 ডিভাইডেড বাই 1। এই হচ্ছে আমার রেশিও। তাহলে কি রো বের করার জন্য আমার রেশিওর মধ্যে যে আমি লিস্ট পজিটিভ মান কত, লিস্ট পজিটিভ মানে সবচেয়ে কম মানটা কত, দেখো 500, 750, 1000 এর মধ্যে সবচেয়ে কম মান কোনটা আছে? 500। তাহলে এই যে 500 যে রেসপেক্টিভ যে রোটা সেটা হচ্ছে আমার কি রো। তাহলে এই রোটা হচ্ছে আমার কি রো। আর কি কলাম আর কি রো যেখানে গিয়ে ইন্টারসেক্ট হয়েছে সেই এলিমেন্টটাকে বলা হয় কি এলিমেন্ট। এই যে 3 তে হচ্ছে ইন্টারসেক্ট করছে, কাজে 3 হচ্ছে আমার কি এলিমেন্ট। এই গেল আমার ইনিশিয়াল সিমপ্লেক্স মেথড। এখান থেকে অর্থাৎ যেটা হচ্ছে মোস্ট পজিটিভের যে রেসপেক্টিভ যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। পরবর্তীতে আমার এটা আমার বেসিক ভেরিয়েবলে ইন্টার করবে, আর আমার বেসিক ভেরিয়েবল থেকে লিভ করবে। আউটগোয়িং ভেরিয়েবল কোনটা হবে? যে লিস্ট পজিটিভ ভ্যালু, লিস্ট পজিটিভ ভ্যালুর যে রেসপেক্টিভ যে আমার বেসিক ভেরিয়েবলটা আছে। তাহলে এটা কত? এই যে এই রোটা কত হচ্ছে আমার S1। কাজে S1 হচ্ছে পরবর্তী টেবিলে আমার S1 হচ্ছে আমার লিভ করবে, আর এই যে ওয়াইটা হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল এন্টার করবে। S1 লিভ করবে আর ওয়াই হচ্ছে এন্টার করবে। আচ্ছা, তো এখানে দেখো সিমপ্লেক্স ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলটা তো বুঝলা। তো এখন দেখো এটা কেন আমরা পরবর্তী ইটারেশনে যাব। আমাদের প্রফিটকে ম্যাক্সিমাম করতে বলছে, তাহলে অপটিমালিটি কন্ডিশন কি? ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এটা হচ্ছে নোট হিসেবে তোমরা রাখবা। দেখো নোট হিসেবে আমি লিখেছি ফর ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেহেতু আমার প্রবলেমটা অবজেক্টিভ ফাংশন প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের শর্ত কি? all Cj minus Zj হবে less than or equal to 0। তাহলে আমরা বুঝবো আমাদের অবজেক্টিভ ফাংশন অপটিমাম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে Cj minus Zj less than or equal to 0 হয়েছে না, 10, 12 এটা 0 অথবা 0-র চেয়ে কম হবে, বাট এটা তো হচ্ছে 0-র চাইতে বেশি আছে পজিটিভ মান। তাহলে আমাদের অপটিমাল কন্ডিশন ফুলফিল করে নাই, আমাদের পরবর্তী ইটারেশনে যেতে হবে। আর যদি আমাদের অবজেক্টিভ ফাংশনটা হতো মিনিমাইজেশন টাইপ, তখন হচ্ছে আমাদের শর্ত থাকতো অল Cj minus Zj greater than or equal to 0 হতে হতো। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তীতে ইটারেশনে চলে আসি। পরবর্তী ইটারেশনে কি করতে হবে? দেখো পরবর্তী ইটারেশনের কাজ হচ্ছে এই যে আমরা লিখবো আমাদের কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন, বেসিক ভেরিয়েবল লিখলাম। হ্যাঁ, তাহলে x1 এর অবজেক্টিভ ফাংশন গুলা কি আছে সবগুলা দিলাম। হ্যাঁ, এখন দেখো আমরা বলছিলাম কি, এই যে ওয়াই কি কলামের যে ভেরিয়েবল সেটা হচ্ছে এন্টার করবে, আর কি রোর যে ভেরিয়েবল সেটা হচ্ছে লিভ করবে। তাহলে S1 লিভ করবে, এন্টার করছে ওয়াই, এই যে ওয়াই, আর বাকি যা আছে S2 S3 লিখলাম। হ্যাঁ, তাহলে xy এই যে এই ভেরিয়েবলের রেসপেক্টিভ কোএফিসিয়েন্ট গুলা লিখলাম 10, 12, 0, 0, 0। এখানে y দেখো y এর কন্ট্রিবিউশন কত? y এর কন্ট্রিবিউশন হচ্ছে 12, এজন্য এখানে 12 লিখতে হবে y। y এর কন্ট্রিবিউশন কত? 12। S1 এর কত? S2 এর কত? 0। S3 এর কত? 0। এই হচ্ছে আমাদের ইয়েগুলা লিখলাম। এখন আমাদের যে আচ্ছা এইটা আমি একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা দেখো এখন আমি এই আমার রো গুলা কি লিখবো, কি রো, এই রো গুলার মানগুলা এখন আমি কিভাবে বসাবো, এই টেকনিকটা হচ্ছে বুঝতে হবে। এই মানগুলা কিভাবে বসাবো? প্রথমত আমাদের যে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, অর্থাৎ কি যে আমাদের যে এই যে দেখো আমাদের ফার্স্ট রো এর মানটা আমি কিভাবে বসাবো? আমাদের কি রো যেটা, ঠিক আছে, কি রো কত ছিল? এটা প্রথমটা
কি রো না, এই কি রো এর মানটা আমি কিভাবে বসাবো? কি রো এর মান বসানোর ফর্মুলা দেখো, কি রো এর মান বসানোর ফর্মুলা কি? ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্ট, ডিভাইড অল এলিমেন্টস। তাহলে কি রো কত ছিল? 2 3 1 0 0 1500। তাহলে এটার ফর্মুলা কি? ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্ট। কি এলিমেন্ট কত ছিল আমাদের? 3। তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করো, 2/3, এই যে 2/3। 3 কে 3 দ্বারা ভাগ, 3/3 1, 1/3 1/3, 0/3 0, 0/3 0, 1500 ভাগ 3 কত? 500। অর্থাৎ আমাদের কি রো বের করার ফর্মুলা কি দেখো, লিখে দিয়েছি তোমাদের। কি রো সমান সমান কি হবে? ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্ট, ডিভাইড অল এলিমেন্টস। এই যে কি রো এর অল এলিমেন্টস কে আমি ভাগ করব কি এলিমেন্ট দ্বারা, কি এলিমেন্ট 3 দ্বারা। এই রোটাকে আমি ভাগ করব 3 দ্বারা, যেহেতু আমার 3 হচ্ছে কি এলিমেন্ট। পেয়ে গেলাম আমার কি রো। এখন অল আদার্স রো বের করার ফর্মুলা, অর্থাৎ আমাদের এখানে আছে আর বাকি দুইটা রো, এই যে এটা আর এটা, এই দুইটা রো আমি কিভাবে বের করব? এটার ফর্মুলাটা কি দেখো, অল আদার্স রো বের করার ফর্মুলা হচ্ছে যে ওল্ড রো মাইনাস KCI ইনটু MKR সমান সমান নিউ রো। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। ও আর মানে হচ্ছে ও আর ওল্ড রো মাইনাস KCI, KCI দ্বারা বোঝায় কি কলাম এলিমেন্ট আই, কি কলাম এলিমেন্ট আই KCI ইনটু MKR মডিফাইড কি রো সমান সমান হবে আমার নিউ রো NR। আচ্ছা, এটা তো লিখলাম, এখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, আমার কি রো চলে গেল, এখন হচ্ছে আমার আর বাকি যে রো গুলা আছে সেগুলা বের করতে হবে। বাকি রো গুলা হচ্ছে দেখো, এটা কিভাবে বের করব, এই রোটা কিভাবে বের করব। আমি বলেছি কি ওল্ড রো মাইনাস কি কলাম এলিমেন্ট। তাহলে দেখো ওল্ড রো এর মান কত আছে, দেখো ওল্ড রো হচ্ছে আমার এটা 3 2 0 1 0 1500। এই যে দেখো আমি লিখলাম 3 2 0 1 0 1500 মাইনাস, যে মাইনাস কি কলাম এলিমেন্ট আই, কি কলাম কোনটা ছিল? এটা ছিল আমার কি কলাম, কি কলাম এলিমেন্ট আই অর্থাৎ আয়ত এলিমেন্ট। কি কলাম এলিমেন্ট আই, আয়ত রো কোনটা? S2। এর জন্য কি কলাম এলিমেন্ট আই, আই কত? আই হচ্ছে আমার 2। কি কলাম এলিমেন্ট, যে কি কলাম এলিমেন্ট আই কত? 2। কি কলাম এলিমেন্ট আই 2, এই যে 2, প্রত্যেকটার সাথে আমি 2 দিয়ে দিলাম, 2 ইনটু মডিফাইড কি রো, মডিফাইড কি রো কত আমার? এই যে এটা হচ্ছে মডিফাইড কি রো, যেটা হচ্ছে আমার কি রো যেটা আমি পাইলাম মডিফাইড কত? 2/3। প্রত্যেকটার সাথে এভাবে আমি আলাদা করে নিবা, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 2/3 1 1/3 0 0 0, হ্যাঁ 500। বুঝছো? অর্থাৎ কি আমার করতে হবে? অল আদার রো, এই রোটা বের করার ফর্মুলাটা কি? এই রোটা বের করার ফর্মুলা হচ্ছে আমার ওল্ড রো হচ্ছে 3 2 0 1 0 মাইনাস কি কলাম এলিমেন্ট আই, কি কলাম কোনটা ছিল? এটা। তো এটার আই যেহেতু আমার S2, তাহলে এটার আই কত এখানে? 2 S2, এটা আই হচ্ছে 2, প্রত্যেকটার সাথে 2 গুণ কত? গুণ হচ্ছে মডিফাইড কি রো, অর্থাৎ মডিফাইড কি রো হচ্ছে আমার এটা, যেটাকে আমি মডিফাইড করে, অর্থাৎ আমি কি রোটাকে যেভাবে বের করছি, অর্থাৎ মডিফাইড কি রোর মানগুলো আমি লিখলাম। তো এখন তো জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে 5/3 0 -2/3 1 0 500, তুমি এই হচ্ছে এই মানগুলা আমি এখানে লিখে দিলাম। S2 এর জন্য 5/3 0 -2/3, এই যে মানগুলো এখানে পাইলাম সেগুলো। তাহলে এই 3 নাম্বার রো কিভাবে বের করব? 3 নাম্বার রো বের করার ফর্মুলা কি? তাহলে আবার ওল্ড রো কত দেখো, 1 1 0 0 1 1000, এই যে লিখলাম 1 1 0 0 1 1000 মাইনাস কি কলাম এলিমেন্ট, এখানে কত হবে?
যেহেতু এই 3 নাম্বার রো এর জন্য কি কলাম এলিমেন্ট এখানে 1, এটা ছিল, এটার জন্য ছিল যে এখানে আয়াত এলিমেন্ট হচ্ছে এখানে 2, এখানে আয়াত এলিমেন্ট কত 1। তো প্রত্যেকটার সাথে আমি 1 দিলাম, গুণ ইনটু মডিফাইড, এই যে মডিফাইড কি রো এন্ড কেয়ার, মডিফাইড কি রো কোন তো একই, দুইটার ক্ষেত্রে একই, 2/3 1 1/3, এই যে দিয়ে তুমি তোমার মানগুলা বের করলা, বের করে এখানে লিখে দিলা। আশা করি বুঝতে পারছো, একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝে ফেলবা। পরবর্তী আমি আরো উদাহরণ দিব তোমাদের ক্লিয়ার করার জন্য। যাক, তাহলে এই হয়ে গেল আমার ভিতরের মানগুলা আমরা কিভাবে আসে এটা আমরা বের করলাম। প্রথমত কি আবার বলি, কি রো বের করতে হবে। কি রো বের করার ফর্মুলা হচ্ছে আমার এই যে এটাকে আমার যে কি রো আছে, কি রোটাকে আমি আমার কি এলিমেন্ট দ্বারা ভাগ করব। কি এলিমেন্ট ছিল 3, 3 দ্বারা ভাগ করলে। আর অল আদার রো বের করার ফর্মুলাটা হচ্ছে আমার ওল্ড রো থেকে আমি যে কি কলাম এলিমেন্ট ইনটু মডিফাইড কি রো। কি কলাম এলিমেন্ট এই যে এটার জন্য কি হবে, কি কলাম এলিমেন্ট হচ্ছে আমার 2 ইনটু মডিফাইড কি রো হচ্ছে 2/3, এরকম করে আমি একসাথে বের করে মানগুলা লিখেছি। আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আমি সবগুলা লিখে দিছি, ঠিক আছে, দুইটার জন্যই লিখে দিছি। আচ্ছা, তো এটাও এভাবেই করবা। তাহলে জেড জে কিভাবে বের করছি বলছি, এই যে সিবিআই ইন্টু এআইজে, সিবিআই 12 ইন্টু সিবিআই ইন্টু এটা, এই কলাম এর করেসপন্ডিং ভ্যালুগুলার সাথে এই কলামের করেসপন্ডিং ভ্যালুগুলা গুণ করে, গুণফলের যে গুণ করে এই যে যোগ করলে যে মানটা পাওয়া যাবে, টোটাল সামেশন যেটা, সেটাই হচ্ছে এটা। তাহলে দেখো 12 ইন্টু 2/3 যোগ 0 ইন্টু 5/3 যোগ 0 ইন্টু 1/3 করলে কত হবে, আমার মানটা আসবে 8, কারণ এই দুইটা হয়ে যায় 0, আর 12 ইন্টু 2/3 3 4 12 4 দুগুণে 8। তাহলে এই মানটা কিভাবে, সেম এই কলাম এর মানগুলোর সাথে এটার মানগুলা গুণ করে যোগ করব। 12 ইন্টু 1 যোগ 0 ইন্টু 0 যোগ 0 ইন্টু 0 সমান সমান 12। তাহলে এটার মানটাও সেম, 12 ইন্টু 1/3 যোগ 0 ইন্টু মাইনাস 2/3 যোগ 0 ইন্টু মাইনাস 1/3 সমান 4। এটা কিভাবে, 12 ইন্টু 0 যোগ 0 ইন্টু 1 যোগ 0 ইন্টু 0 0, এটা হচ্ছে 12 ইন্টু 0 যোগ 0 ইন্টু 0 যোগ 0 ইন্টু 1 সমান 0। আর সিজে মাইনাস জেড কিভাবে বের করি, এই যে সিজে তো দেয়া আছে 12 মাইনাস জেড কত মান, রেসপেক্টিভ মান 8, 10 মাইনাস 8 2, 12 মাইনাস 12 0, 0 মাইনাস 4 মাইনাস 4, 0 মাইনাস 0 0, 0 মাইনাস 0 0। তো এখন আমাদের দেখতে হবে এই যে সিজে মাইনাস জেড এর মধ্যে মোস্ট পজিটিভ মান কোনটা। মোস্ট পজিটিভ মান, মোস্ট পজিটিভ 2 আছে, -4 আছে, 0 আছে, তাহলে মোস্ট পজিটিভ মান হচ্ছে আমার 2। তাহলে 2টা আমার পরবর্তীতে এন্টার করবে, এটা হয়ে যাবে 2 এর যে রেসপেক্টিভ ভেরিয়েবল কত এক্স, এক্স হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল। তারপর হচ্ছে আমার বের করতে হবে আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে ইনকামিং ভেরিয়েবলের যেই কলাম, এটা হয়ে হবে আমার কি কলাম, এই যে হলো এটা আমার কি কলাম। এখন আমার বের করতে হবে কি রো, অর্থাৎ কোনটা আমার আউটগোয়িং ভেরিয়েবল আর ইনকামিং ভেরিয়েবল যেটা। এখন আউটগোয়িং ভেরিয়েবল বের করতে হবে কিভাবে, এই যে আমার যে সলিউশন গুলো আছে, সলিউশন রেশিও বের করতে হবে। এই সলিউশন গুলাকে রেশিও বের করার ফর্মুলা কি, সলিউশন গুলাকে আমার ভাগ করতে হবে আমার কি কলাম এর ভ্যালুস গুলা দ্বারা। তাহলে 500 কি কলাম কত, এটা 500 ভাগ 2/3 সমান সমান 750, 500 ভাগ 5/3 সমান সমান 300, 500 ভাগ 1/3 সমান সমান 1500। এই হচ্ছে আমার রেশিও বের করার ফর্মুলা। তাহলে দেখো রেশিওর মধ্যে আমরা দেখি কি আমাদের লিস্ট পজিটিভ মান কত, লিস্ট পজিটিভ মান কত, দেখো 750 300 1500, লিস্ট পজিটিভ মান কত আমার 300, তাই না? তাহলে এইটা হবে আমার কি রো
300 হচ্ছে আমার কি রো, আর কি রো এর যে রেসপেক্টিভ ভেরিয়েবল সেটা হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে কি রো এর ভেরিয়েবল কত? S2। তাহলে পরবর্তী ধাপে আমার কি হবে? S2 টা হচ্ছে আমার লিভ করবে, আর X টা হচ্ছে আমার এন্টার করবে, মানে প্রবেশ করবে। তাহলে X হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল, S টা হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে এটা আমরা পরবর্তী ইটারেশন কেন করছি? আমরা বলছিলাম আমাদের অপটিমাল কন্ডিশন কি? ম্যাক্সিমাইজেশনের প্রবলেমের ক্ষেত্রে অল cj মাইনাস z হবে লেস দেন অর ইকুয়াল টু 0, বাট এটা লেস দেন অর ইকুয়াল টু 0 হয় না, এজন্য আমরা পরবর্তীতেও আগাবো। ঠিক আছে? আচ্ছা, এই যে, আচ্ছা, তো ইটারেশন 1 কমপ্লিট হলো। ঠিক আছে? ইটারেশন 1 এ আমরা আমাদের কি কলাম পাইছি, অর্থাৎ আমাদের যেটা cj মাইনাস z এর যে মোস্ট পজিটিভ মান, সেটা এই মানের যে কলাম সেটা হচ্ছে আমাদের কি কলাম, আর যেটা হচ্ছে রেশিওর যে লিস্ট পজিটিভ সবচেয়ে কম মানের যে রোটা রেসপেক্টিভ রো সেটা হচ্ছে আমার কি রো। হ্যাঁ, তাহলে আর এটার যে ইন্টারসেকশন পয়েন্টটার যে এলিমেন্ট সেটা হচ্ছে আমার কি এলিমেন্ট। তাহলে 5/3 হচ্ছে আমার কি এলিমেন্ট। হ্যাঁ, কি এলিমেন্ট। তাহলে পরবর্তীতে ইটারেশন 2 তে আমরা কি করব? দেখো, ইটারেশন 2 তে সেম cj বেসিক ভেরিয়েবল cbi। দেখো, এই যে এখানে আমার যে ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবলের রেসপেক্টিভ ভ্যালুস গুলা বসাবো। রেসপেক্টিভ ভ্যালুস গুলা 10, 12, 0, 0, 0 হ্যাঁ বসালাম। তাহলে আমরা বলছি কি আমাদের y ঠিক থাকবে s2 লিভ করবে। তাহলে s2 এর লিভ করবে আর এন্টার করবে কি x, এই যে x নিয়ে আসলাম, y s2 এর বদলে x s3। তাহলে দেখো y এর কন্ট্রিবিউশন কত? y এর কন্ট্রিবিউশন হচ্ছে 12। এখানে মানগুলা লিখলাম, কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল। কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল কত? 12। কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল x এর মান কত? 10। কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল s3 এর মান কত? s3 এর মান 0, 0 বসালাম। এখন আমাদের কি রোটা যেটা, হ্যাঁ, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের যে কি রো বের করতে হবে। কি রো কত ছিল? এটা কি রো বের করার ফর্মুলা কি রোটাকে আমি ভাগ করব ডিভাইড অল এলিমেন্টস অফ কি রো বাই কি এলিমেন্ট। তাহলে এখানে কি এলিমেন্ট আমার কত ছিল? 5/3। আর কি, এটা হচ্ছে আমার কি রোটাকে আমি 5/3 দ্বারা ভাগ করব। তাহলে 5/3 ভাগ 5/3 1। হ্যাঁ, 0 ডিভাইডেড বাই 5/3 0, -2/3 ডিভাইডেড বাই 5/3 সমান সমান তোমরা করবা -2/5 হবে। এভাবে প্রত্যেকটা, অর্থাৎ কি রো ডিভাইড অল এলিমেন্টস বাই কি এলিমেন্টস, এটাকে আমি যদি আমার কি এলিমেন্টস দ্বারা ভাগ করি, অর্থাৎ 5/3 দ্বারা ভাগ করি, এই রোটাকে যদি আমি আমার কি এলিমেন্ট 5/3 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো 1 0 এটা। ঠিক আছে? এটা পাবো। আর অল আদার রো বের করার ফর্মুলা কি বলছি? অল আদার রো OR মাইনাস KCI ইনটু MKR সমান সমান NR, কি কলাম এলিমেন্ট মডিফাইড কি রো। আচ্ছা দেখো, তাহলে আমরা বের করব y এর জন্য। প্রথমটার জন্য আদার রো বের করার ফর্মুলা কি বলছি আমি? ওল্ড ভ্যালু, হ্যাঁ, ওল্ড রো কত? দেখো 2/3 1 1/3 0 0 500, এই যে লিখলাম 2/3 1 1/3 0 0 500 মাইনাস কত? কি কলাম এলিমেন্ট কত? দেখো, এই যে এটার জন্য, এই রো এর জন্য, এই রো এর কি কলাম এলিমেন্ট কত? এটা হচ্ছে কি কলাম, আর কি কলাম এলিমেন্ট i কত? 2/3। এই রো এর জন্য 2/3, যদি এই রো হতো তাহলে কত হতো? 1/3। যেহেতু এই রো এর জন্য বের করব, তাহলে কি কলাম এলিমেন্ট i হচ্ছে 2/3, এই যে লিখলাম 2/3 ইনটু 2/3 2/3 2/3 2/3 ইনটু কত হবে? মডিফাইড কি রো দেখো কত? মডিফাইড কি রো আমরা পাইছি এটা 1 ইনটু 1 ইনটু 0 ইনটু -2/5 ইনটু 3/5 ইনটু 0 ইনটু 300 সমান সমান, এটা ক্যালকুলেশন করলে এই যে আমি এই মানগুলা পাবো। তো সেম আমার S3 বেসিক ভেরিয়েবলের মানে এই 3 নাম্বার রো এর জন্য কি হবে? সেম তোমরা লিখবা কি ওল্ড রো কত আছে? 1/3 0 -1/3 0 1 500 মাইনাস কত হবে? আমাদের মাইনাস হবে
আমার কি কলাম এলিমেন্ট i কত, এই রো এর জন্য কি কলাম এলিমেন্ট i হচ্ছে 1/3, 1/3, হ্যাঁ 1/3 প্রত্যেকটার সাথে আসবে, গুণন হিসাবে আসবে মডিফাইড কি রো। মডিফাইড কি রো হচ্ছে এই মানগুলা, অর্থাৎ এটা যেভাবে করছো এটা ঠিক এইভাবেই করবা, তাহলে আমরা পাবো 0 0 -1/5 -1/5। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ZJ বের করা। ZJ বের করব কিভাবে? এই যে CBI into AIJ, 12 into 0 0 যোগ 10 into 1 10 যোগ 0 into 0 0। তাহলে এই যে এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ সমান সমান পাবো আমি 10। এটা কিভাবে পাবো? 12 into 1 যোগ 10 into 0 যোগ 0 into 0 সমান সমান 12। এটা এই মানটা পাবো সেম 12 into 3/5 যোগ 10 into -2/5 যোগ 0 into -1/5 16/5। তো সেম এগুলা আমরা বের করব। 12 into 300 যোগ 10 into 300 যোগ 0 into 400 সমান সমান হচ্ছে এই মানটা। তো তারপর হচ্ছে আমাদের কি বের করতে হবে? CJ minus ZJ। CJ কত? 10 minus 10 0, 12 minus 12 0, 0 minus 16/5 minus 16/5, 0 minus 6/5 minus 6/5, 0 minus 0 0। এখন আমাদের অপটিমাল কন্ডিশন কি ছিল ফর ম্যাক্সিমাইজেশন প্রবলেম? CJ minus ZJ less than or equal 0। এই যে দেখো আমাদের CJ minus ZJ less than or equal to 0 0 অথবা 0 চেয়ে ছোট less than মান চলে আসছে, কাজেই আমাদের অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজড হয়ে গেছে, আমরা আমাদের অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি। তাহলে এখানে আমার x এর মান কত? x এর মান হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল x এর মান কত? দেখো x এর মান হচ্ছে 300, y এর মান কত? 300। হ্যাঁ, তাহলে আমাদের অপটিমাল মানে এই যে জেড অপটিমাম সমান সমান কত? এই যে 660। তোমরা এই তোমাদের এই যে আমাদের ফর্মুলাতে বসায়ও মান বের করতে পারো। এই যে এটাই হচ্ছে এই যে জেড অপটিমাম হচ্ছে এই মানটা, হ্যাঁ যেটা পাইছি। তাহলে 10 into x বসাও, 300 হবে কত? 30,000। এভাবে হচ্ছে আমরা আমাদের মানটা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের বের করতে বলছে আরেকটা অংশ ছিল আমাদের কোশ্চেনের, schedule price for each of the machine। schedule price for each of the machine কত? তো schedule price for machine এই যে S1 S2 S3, আমরা এটাকে কি বলেছিলাম? S1 কে বলেছিলাম how much time I am not consuming machine P, S1 how much time I am not consuming machine S2। তো schedule price of the machine P এর জন্য হচ্ছে S1 এর মান কত আছে? CJ minus ZJ minus 16/5। S2 হচ্ছে এটা হচ্ছে ফর মেশিন Q আর এটা হচ্ছে মেশিন R এর জন্য। তাহলে P এর জন্য -16/5, Q এর জন্য হচ্ছে -6/5, R এর জন্য হচ্ছে আর এর জন্য হচ্ছে 0। আচ্ছা লেখাটা একটু কেটে আসছে, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি schedule price কত? schedule price for machine P, খেয়াল করো schedule price for machine P -16/5, schedule price for machine Q S2 -6/5, schedule price for machine R S3 সমান সমান 0। এই হলো আমার LPP এর ফর্মুলেশন এবং এটার সলিউশন বাই সিমপ্লেক্স মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে মানে খুঁটিনাটি সবগুলা দেখিয়ে সলিউশনটা করার জন্য। তো পরবর্তীতে আমি আরো উদাহরণ তোমাদেরকে দিব। ঠিক আছে, আশা করি তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, আর তোমাদের কাছে তোমাদের যে রেফারেন্স বুক আছে সেগুলা মিলিয়ে তোমরা পড়বে, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে একটা এলপিপি সলিউশন করব।
তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আজকে আমার ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।